বন্ধুরা, আমি যে জমিটিতে বাঙ্গি চাষ করেছিলাম সেই জমিটিতে ধুন্দল চাষ করার জন্য জমি প্রস্তুত করে নিচ্ছি। ধুন্দল চাষের জন্য মাটিগুলো আলগা করে নিচ্ছি, অর্থাৎ যেখানে যেখানে ঝাড় করব সেখানে মাটিগুলো আলগা করে নেব এবং সার প্রয়োগ করব। আরও কয়েকদিন আগেই ধুন্দলের চারাগুলো রোপণ করার উচিত ছিল, কিন্তু অধিক বৃষ্টির কারণে এই ধুন্দলের চারা রোপণ করার সুযোগই পাইনি। অর্থাৎ কয়েকদিন যাবৎ এই বৃষ্টি হওয়ার কারণে এই চারাগুলো রোপণ করতে পারি নাই। বৃষ্টির মধ্যে এই চারাগুলো রোপণ করলে চারাগুলোর শিকড় পচে যাবে এবং চারাগুলো মারা যাবে। 2-3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না এবং মাটিও একটু শক্ত হচ্ছে, তাই আজকে কোদাল দিয়ে মাটিগুলো আলগা করে নিলাম। মাটিগুলো আলগা করার পর বিকেলের মধ্যে সার দিয়ে দেবো এবং সার দেওয়ার পর আগামীকাল মাটিগুলো আবার গুঁড়া করে নিব। আমাদের এলাকায় যারা ধুন্দল রোপণ করেছিল তাদের উৎপাদন প্রায় শেষের দিকে, আর আমি এখন ধুন্দলের চারা রোপণ করব। প্রতি বছরই এই সময়ে আমরা ধুন্দলের চারা রোপণ করি, অন্যদের যখন শেষ হয়ে যায় তখন আমাদেরটা শুরু হয়। কালকে যদি বৃষ্টি না হয় বা কোনো কিছু যদি বাধা হয়ে না দাঁড়ায়, আমি আগামীকাল ধুন্দলের চারা রোপণ করে দিব। আগামীকাল এই জমিতে চারা রোপণ করব, তারপর নিচের জমিতে চারা রোপণ করব। লতানো গাছের মধ্যে ধুন্দল গাছ অত্যন্ত শক্তিশালী, কারণ ধুন্দল গাছে দেখা যায় যে অধিক বৃষ্টি হলেও ধুন্দল গাছ মারা যায় না, কিন্তু অন্যান্য গাছ যেমন লাউ, কুমড়া, শশা এগুলো গাছ অধিক বৃষ্টি হলে মারা যায়। আর এই জন্যই আমরা এই সময় ধুন্দলের চারা রোপণ করি বা ধুন্দল উৎপাদন করি। ঠিকমতো ধুন্দল গাছ পরিচালনা করলে বা পরিচর্যা করলে এর ফলন দেখা যায় যে 3 থেকে 4 মাস বা তারও বেশি পাওয়া যায়। সময় মতো সার, কীটনাশক এবং ভিটামিন দিলে দেখা যায় যে অনেক ভালো ফলন পাওয়া যায়। আমি যে ধুন্দলের বীজ রোপণ করেছি এগুলো কোনো কোম্পানির বীজ নয়, এগুলো আমার হাতের বীজ। অর্থাৎ আমরা প্রতি বছরই যে ধুন্দল চাষ করি সেই ধুন্দলের বীজ রেখে দিই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।